নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আমি আবার চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। আচ্ছা, আমাদের গল্প আপনাদের ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যাতে আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কোনো কথা না, তাহলে চলুন শুরু করা যাক। আজকের গল্প রেফ্রিজারেটর। মণি সান্যালের জীবনে এ এক অদ্ভুত ঘটনা। সামান্য মাইনের চাকরি করে শুধু দিন আনা দিন খাওয়া ছাড়া আর কোনো শখ স্বাদ মেটানোর কোনো সুযোগই আসেনি তার জীবনে। হঠাৎ সেই সুযোগ তিনি পেয়ে গেলেন। খুব আনন্দ করে একদিন তিনি একটা ফ্রিজ কিনে ফেললেন। বাড়ির লোক তো অবাক। সামান্য রোজগারের ফ্রিজ? নিশ্চয়ই তিনি কোনো ধার দেনা করেছেন। মণি সান্যালের মুখে তৃপ্তির হাসি। বললেন, ধার দেনা করে শখ মেটানোর বান্দা আমি নই, তবে পেয়ে গেলাম প্রায় নিখরচায়। বলতে গেলে নিখরচায় কীরকম? সকলের কৌতূহলের আর শেষ নেই। আমার এক বন্ধু জাহাজে চাকরি করত। বন্ধুটি হঠাৎ চাকরি ছেড়ে দিল। কি যেন সব গণ্ডগোল হয়েছিল। সে যাক, একটা উপকার সে আমার করেছে। মাত্র 500 টাকায় এত বড় একটা ফ্রিজ আমাকে পাইয়ে দিয়েছে। বলল, জাহাজে ছিল, ওরা নতুন কিনবে, বিক্রি করার সময় নেই, তাই যা হোক দামে ছেড়ে দিল। এত বড় ফ্রিজ মাত্র 500 টাকা! সেকেন্ড হ্যান্ড হলেও এর দাম তো কম করে 5,000 হবেই। ভারী আশ্চর্য তো। আশ্চর্য তো আমিও কম হইনি, কিন্তু আশ্চর্য হয়ে হাতের লক্ষ্মী পায়ে ঠেলব এমন বোকা আমি নই। কিন্তু মণি সান্যাল নিজেকে যতটা ভাগ্যবান মনে করলেন ততটা তিনি কিন্তু মোটেই নয়। ফ্রিজ আসার সঙ্গে সঙ্গে ফ্রিজ নিয়ে হইচই পড়ে গেল বাড়ির লোকের মধ্যে। বিশেষ করে যখন ফ্রিজটা ঠান্ডা হলো, ঠান্ডা জল খেলো বাড়ির লোক, তখন সে কি আনন্দ সবার মুখে। মণি সান্যাল সব দেখতে লাগলেন আর মনে মনে তৃপ্তি পেতে লাগলেন। এমন করে তো কোনো দিন তিনি ওদের মুখে হাসি ফোটাতে পারেননি। নিজে একবারও ফ্রিজে হাত দিলেন না। তার মনে হলো, নিজে মাথা ঘামানোর চেয়ে এই দৃশ্য বসে বসে দেখাই বরং অনেক বেশি সুখদায়ক। এই করে কেটে গেল 7টা দিন। 7 দিনের দিন রাত্রির বেলা সেই অদ্ভুত ঘটনাটা ঘটে গেল। সেদিন বাড়ি শুদ্ধ সবার নেমন্তন্ন, মণিবাবুরও নেমন্তন্ন। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। পেটের গণ্ডগোলে প্রায় শয্যাশায়ী। মণি সান্যালের গৃহিণী ছেলেপুলেদের নিয়ে নেমন্তন্ন যাবার জন্য তৈরি। যাবার সময় তিনি বলে গেলেন, ফ্রিজের মধ্যে খাবার আছে, খেয়ে নিও, মনে করে একটু গরম করেও নিতে পারো।
আমরা চললাম। মণি সান্যাল হ্যাঁ না কিছুই বললেন না। ভাবলেন, এই হচ্ছে জগৎ, কত স্বার্থপর দুনিয়ার মানুষ, তাদের জন্যেই ফ্রিজ আনলাম। তাদের দেখেই আমার আনন্দ, অথচ কেউ তো একবার আমার কথা চিন্তাও করলো না। ভাবলেন, এই জন্যেই বুঝি দস্যু রত্নাকর বাল্মীকি হতে পেরেছিলেন। যাই হোক, রাত তখন 9টা হবে। মণি সান্যাল ফ্রিজ খুললেন খাবার বার করার জন্যে, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেই সশব্দে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিলেন। বাড়িতে কেউ নেই। কি করবেন তিনি? কি করা উচিত এখনকার? এ কেমন করে সম্ভব হলো? কে করলো? এসব ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাবার কাছে। শেষে উনি কোনো উপায় না দেখে থানায় ফোন করলেন। ফোন বাজলো। ওপার থেকে কেউ বলে উঠল, হ্যালো। মণি সান্যাল কান পেতে শুনলেন। কথা বলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কথা বলার শক্তি তার নেই। তিনি ভাবলেন, হয়তো তিনি চোখে ভুল দেখেছেন। মৃতদেহ। মৃতদেহটা একটা অল্প বয়সী সুন্দরী যুবতীর। দেখে তো বাঙালি বলে মনে হলো না। মণি সান্যাল হঠাৎ খুব শক্ত হয়ে গেলেন। চোখের বিবাদ ভঞ্জন করার উদ্দেশ্যে ফের ফ্রিজটা খুললেন। না, ভুল তার হয়নি। এই তো পরিষ্কার তিনি দেখতে পাচ্ছেন মৃতদেহটাকে রাখা হয়েছে ভেতরে। আবার সশব্দে ফ্রিজ তিনি বন্ধ করে দিলেন। তারপর উত্তেজনা কমতে একতলায় বসার ঘরে গিয়ে বসে রইলেন। খাওয়া দাওয়ার কথা ভুলেই গেলেন তিনি। এক মিনিট অফুরন্ত প্রতীক্ষা যেন ফুরোতেই চায় না। অবশেষে সবাই বাড়ি ফিরল। অবাক হয়ে গেল সব মণিবাবু উদ্ভ্রান্ত চেহারা দেখে। ছুটে এলো ওরা। কি হয়েছে? কোনো কথা বললেন না মণিবাবু। খুব আস্তে আস্তে বললেন, ফ্রিজটা খোলো। ফ্রিজ খোলা হলো। দরজাটা খুলে রেখেই গিন্নি বললেন, খুলেছি, এবার কি করব বলো? যত সব ভিতুর আমার কপালেই জোটে না। মণিবাবু গিন্নির দিকে তাকিয়ে বললেন। মেয়ে, গিন্নি এত বড় হাঁ করে বললেন, ও মা, এ কি গো? হ্যাঁ, কি থাকবে? মণিবাবু বললেন, কোনো মেয়ের মৃতদেহ নেই? ছ্যা 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 ছ্যা, এ তুমি কি বলছো গো? হ্যাঁ, নিজের মধ্যে মরা থাকবে, তাও মানুষ হয়ে? অন্যমনস্ক হয়ে যেন বললেন মণিবাবু। আমি কিন্তু নিজের চোখে দেখেছিলাম। গিন্নি ফ্রিজের দরজা খুলে বললেন, আবার দেখো, দেখো তুমি কি দেখতে কি দেখেছো, ভালো করে চেয়ে দেখো।
আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। খুব সাহস করে ফ্রিজের ভেতর একবার উঁকি মেরেই পালিয়ে গেলেন মণিবাবু। ওই তো আছে। না, নেই। জোর গলায় বললেন মণিবাবুর গৃহিণী। আশ্চর্য, একমাত্র মণিবাবু ছাড়া আর কেউ মৃতদেহটা দেখতে পাচ্ছে না। সকলে দেখছে স্বাভাবিক। মণি সান্যাল একমাত্র মানুষ যিনি দেখছেন ফ্রিজের মধ্যে একটা মৃতদেহকে ঢুকিয়ে রাখা হয়েছে। 2-4 দিনের জন্যে অফিসের কাজ বন্ধ করলেন ডাক্তারবাবু। তারপর তার বক্তব্য, অধিক পরিশ্রমের ফলে এসব ইলিউশন দেখা যেতে পারে। মণিবাবু কিন্তু শুনলেন না কারোর কথা, সোজা অফিসে চলে গেলেন। ওই বাড়ি থেকে তাকে পালিয়ে আসতে হবে। ওখানে থাকলে তিনি পাগল হয়ে যাবেন। কিন্তু এও বা কি করে সম্ভব হচ্ছে? তিনি একমাত্র দেখতে পাচ্ছেন, আর কেউ দেখতে পাচ্ছে না। আজও ভুতুড়ে কাণ্ড তো। ভুতুড়ে কথাটা মনে আসতেই হঠাৎ তার চোখ দুটো জল জল করে উঠল। অফিস ছুটি হতেই তিনি সোজা চলে গেলেন বন্ধুর বাড়ি। যে বন্ধু তাকে ফ্রিজটা কিনিয়ে দিয়েছেন। গিয়ে দেখা পেলেন না বন্ধুর। বসতে হলো প্রায় 1 ঘন্টা। তারপর দেখা হলো বন্ধু চঞ্চলের সঙ্গে। চঞ্চলবাবু একটু বেরিয়েছিলেন। ফিরে এসেই বন্ধুকে দেখে তো অবাক। বললেন, কি রে, কি ব্যাপার? মণিবাবু কিন্তু হাসলেন না, গম্ভীর হয়ে বললেন, তুই আমার অনেক দিনের বন্ধু চঞ্চল। এত বড় সর্বনাশ আমার কেন করলি? সর্বনাশ? মণি, কি বলছিস? আমি তোর সর্বনাশ করেছি? হ্যাঁ, করেছিস। তুই একটা ভুতুড়ে ফ্রিজ আমাকে গছিয়েছিস। জেনে শুনে এত বড় সর্বনাশ কেন করলি বল? ভুতুড়ে ফ্রিজ? হা হা করে হেসে উঠলেন চঞ্চল। বললেন, হাসালি ভাই, ভুতুড়ে ফ্রিজের নামও আমি কিন্তু কোনোদিন শুনিনি। হাসিসনি চঞ্চল, আমার কথার উত্তর দে। সত্যি বলবি? মনে রাখিস আমি তোর ছোটবেলার বন্ধু। বল, তোদের জাহাজে কোনো যুবতী মেয়ে ছিল? ছিল বই কি। মেয়েটির নাম এমিলি। ফর্সা, মাথায় খয়েরি চুল। চমকে উঠল চঞ্চল এবার। তুই তুই কি করে জানলি? বল এবার, মেয়েটিকে কি মরতে হয়েছে? তুই তুই তোকে এসব কে বলেছে? বল চঞ্চল, তোর কথার ওপর আমার জীবন নির্ভর করছে। তুই বল চঞ্চল, লুকোসনি। হ্যাঁ, মেয়েটি আত্মহত্যা করেছিল। তারপর তার মৃতদেহটা তোরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলি, তাই না? মণি, এসব কথা কেউ জানে না আজ অবধি। তুই কি করে জানলি বল? তার আগে তুই বল, এজন্যই কি তুই চাকরি ছেড়েছিস? এই জন্যই কি এত সস্তায় তুই আমাকে কিনিয়ে দিয়েছিস ফ্রিজটা? উত্তর দে, উত্তর দে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর,
ফ্রিজটা কোনো রকম ভাবেই ভুতুড়ে বলে আমরা কেউ জানতাম না। এই প্রথম শুনছি। সব কিছু তুই আমায় খুলে বল চঞ্চল, আমি জানতে চাই কেন এমিলির আত্মা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বল, তুই বল। তবে শোন, এমিলি একটা খ্রিস্টান মেয়ে, খুব গরিব। আমাদের জাহাজের ক্যাপ্টেন ওকে দয়া করে কাজ দিয়েছিলেন, কিন্তু এমিলির স্বভাব ছিল চুরি করা। অভাবে ওর স্বভাব নষ্ট হয়ে গিয়েছিল। প্রায় আমাদের টাকা পয়সা চুরি যেতে লাগলো। এই নিয়ে এমিলিকে অনেকে বকাঝকা করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন এমিলি খোদ ক্যাপ্টেনের সিন্দুক খুলতে গিয়ে ধরা পড়ে গেল। ক্যাপ্টেন আর রাগ সামলাতে পারলেন না, প্রচণ্ড মারধর করলেন, অপমান করলেন। এমিলি সেই আঘাত অপমান সহ্য করতে না পেরে সেই রাতেই আত্মহত্যা করে মারা গেল। ব্যাপারটা পুরো লুকোনোর প্রয়োজন হয়ে পড়ল আমাদের, কারণ তখন জাহাজ বন্দরে এসে পৌঁছে গেছে। এমিলির দেহটা ফেলা নিয়ে সমস্যা দেখা গেল। পুলিশ জানতে পারলে খুব ঝামেলা হবে, হয়তো ক্যাপ্টেনের ফাঁসি হয়ে যেতে পারত। মাঝ সমুদ্র বলে জলে ফেলে দিলে কেউ টের পাবে না, কিন্তু বন্দরে এটা সম্ভব নয়। অথচ 5-6 দিনের আগে জাহাজ ছাড়বেও না। এই 5-6 দিন ওর দেহটাকে কোথায় রাখা যায়, সেই নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। তখন সবার মাথায় এলো যে ফ্রিজটা আছে, ওই ফ্রিজে ঢুকিয়ে রাখা হলে আর লাশটা পচে গন্ধ বেরোবে। তারপর জাহাজ ছাড়বার পর কদিন বাদে ওকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়। কিন্তু তুমি কেন চাকরি ছাড়লে? এমিলির প্রেতাত্মা কি তোমাকে দেখা দিত? না, তা কোনোদিন হয়নি। তবে 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 কি? এরপর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ওই ফ্রিজের ভেতর আর কোনো খাবার দাবার রাখা যাচ্ছিল না। যাই রাখা হচ্ছিল সঙ্গে সঙ্গে তা পচে যাচ্ছিল। আমরা মনে করেছিলাম ফ্রিজটা হয়তো খারাপ হয়ে গেছে। অনেকবার সারানো হলো, কোনো ফল হলো না। তখন ক্যাপ্টেন বললেন ওই ফ্রিজটা বিক্রি করার জন্য। না বিক্রি হলে ওটা আমাদের ফেলে দিতে বলেছিলেন। কিন্তু তুমি কেন চাকরি ছাড়লে সেটা বললে না তো? বলছি। এমিলি যাবার পর 1 মাস ধরে আমি কিছু খেতে পারতাম না। যে খাবারই খেতে যেতাম সঙ্গে সঙ্গে মনে পড়তো এমিলিকে কিভাবে তুবড়ে ফ্রিজে ঢোকানো হয়েছিল। সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিলাম না। আর তার ঠিক 1 মাস পরে ক্যাপ্টেন হঠাৎ মারা গেলেন। একদিন সকালে উঠে সবাই দেখল ডেকের ওপর ক্যাপ্টেনের মৃতদেহ। চোখ দুটো স্থির, মনে হয় যেন কাউকে দেখে ভয় পেয়েছিল। দিন 4-5 পরে আমাদের আর একজন গেল, ঠিক একইভাবে। আমার মনে হলো জাহাজটা অভিশপ্ত হয়ে গেছে। একদিন হয়তো আমাকেও এভাবেই মরতে হবে।
কলকাতায় জাহাজ নোঙর করতেই সঙ্গে সঙ্গে চাকরিতে আমি ইস্তফা দিলাম। জাহাজে যে কজন পুরনো নাবিক ছিলেন তারা ফিজটা ডকে নামিয়ে দিয়ে আমাকে বললেন, চঞ্চলদা, পারেন তো বিক্রি করে দিন ফিজটা, নয়তো আপনি নিয়ে নিন। এই অভিশপ্ত জাহাজে আমরা পুরনো আর কোনো জিনিসই রাখবো না, সব নতুন দিয়ে সাজাবো, সারা জাহাজ রং করব, তারপর শান্তি সস্তেন করে তবে জাহাজ চালাবো। এত কাণ্ড জেনেও তুমি আমায় ফ্রিজটা বিক্রি করলে? এ কিরকম বন্ধু তুমি চঞ্চল? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ফ্রিজের মধ্যে এমিলির আত্মা ঘুরে বেড়াবে। আমি আমি অত্যন্ত লজ্জিত মনি। তুমি তোমার টাকা ফেরত নিয়ে যাও। না চঞ্চল, তার চেয়ে তুমি ওটা অন্য কাউকে বিক্রির ব্যবস্থা করে দাও, তাতে আমার উপকার হবে। কিন্তু বাদ সাধল মণি সান্যালের বাড়ির লোকেরা। তাদের বক্তব্য, এ ফ্রিজ তারা কিছুতেই বিক্রি করতে দেবে না। এতদিন পরে তারা যে সুখের মুখ দেখেছে, মণি সান্যালের নাকি কোনো অধিকারই নেই তার থেকে তাদের বঞ্চিত করা। মণি সান্যাল খুব বিপদে পড়লেন। শেষকালে চঞ্চলের সঙ্গে পরামর্শ করে গেলেন চারজন। সেখানে ফাদারের সাহায্যে এমিলির আত্মার সদ্গতি কামনা করে করণীয় যা করার করে মণি সান্যাল তবে বাড়ি এলেন। শুধু একটা কাজ তার বাকি রইল। ফাদারের ইচ্ছে ওই ফ্রিজটাকে একবার চার্চের দরজার কাছে নিয়ে গিয়ে রাখা। ফাদার তাতে মন্ত্রপুত জল দিয়ে শুদ্ধ করবেন। এ ব্যবস্থা করতে অসুবিধে হলো না মণি সান্যালের, কারণ বাড়ির লোক দেখল মণি সান্যাল যখন ওটা বিক্রি করার জন্যে জেদ করছে না, তখন তার ইচ্ছা অনুযায়ী এটা করা যেতেই পারে। বাড়ির লোকের কাছে যদিও এর কোনো গুরুত্বই ছিল না, তবু পাগলের কাণ্ড ভেবে তারা বিরক্ত হলেও বাধা দিল না। সব কিছু মিটে যাওয়ার পর একদিন আবার ফ্রিজ খুললেন মণি সান্যাল। না, আর এমিলিকে দেখতে পাওয়া গেল না। দারুণ শান্তিতে নিঃশ্বাস নিলেন তিনি। তবে এরপর কিন্তু কোনো দিন আর তিনি ওই ফ্রিজ ব্যবহার করেননি। এইভাবেই এই এপিসোডের গল্পটা এখানেই শেষ হলো। আমরা আবার আসবো নেক্সট এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।